এবার খোদ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় তৃণমূল বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভার ৩১,০০০ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ এমনটাই। জীবনতলা থানায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শওকত মোল্লা। খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। অভিযোগ, ক্যানিং পূর্ব বিধানসভায় ৩১,০০০ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আমার পাশেই দেখছেন আমার এই এলাকার যারা ভোটার, যাদের ২০০২ সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় ৩৩,০০০ নাম গত ৩ দিনে এসছে। এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম। আপনাদের শোনালাম, সরাসরি তার মুখ থেকেই শুনলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্ব বিধানসভায় ৩১,০০০ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে জীবনতলা থানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার মুখ থেকেই শুনলেন আপনারা, তিনি অভিযোগ করছেন। শুধু তাই নয়, মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির দালাল হয়ে কাজ করছেন, কোট আনকোট এই বক্তব্য শওকত মোল্লার মুখ থেকে শোনা গেল। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় তৃণমূল কংগ্রেস বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভায় ৩১,০০০ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ এমনটাই। জীবনতলা থানায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা। মোদির রাজ্যে নাম বাদ গেছে ৬৮ লক্ষেরও বেশি, প্রায় ১৩.৪০% নাম বাদ গেছে গুজরাটে। এখন অব্দি সংখ্যাটা যেটা জানা গেছে ৬৮,১২,৭১১ জন। এসআইআর শেষে ভোটার সংখ্যা ৪,৪০,৩০,৭২৫। লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতেও বহু ভোটারের নাম বাদ। লাক্ষাদ্বীপে ০.৩৬ এবং পুদুচেরিতে ৭.৫৭% ভোটার কমলো। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রদীপ্ত রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, তাহলে কত শতাংশ বাদ গেল এবং হিসেব এখন কি? দেখো, এখনো পর্যন্ত গুজরাটের হিসেব যেটা সামনে এসছে, ইতিমধ্যেই তুমি দর্শকদের সেটা জানিয়ে দিয়েছো যে 13.40% এবং লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির ক্ষেত্রে লাক্ষাদ্বীপে 0.36% এবং পুদুচেরির ক্ষেত্রে 7.56%। তাৎপর্যপূর্ণভাবে অবশ্যই গুজরাট নিয়ে রাজনৈতিকভাবে চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে ২৬ বছর ধরে ওখানে নরেন্দ্র মোদীদের অর্থাৎ বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সেখানে তাহলে এত শতাংশ নাম যখন বাদ যাচ্ছে, 13%-এর বেশি, তাহলে সেই ভোটের ওপরেই কি দাঁড় করে এতদিন ধরে বিজেপি জিতে এসছে কিনা, এই চর্চা খুব স্বাভাবিকভাবেই চলছে। তার কারণ এই রাজ্যের ক্ষেত্রেও বিজেপি একই রকম ভাবে যে তৃণমূল কংগ্রেসের মৃত ভোটারদের ওপরেই ভরসা করে বা অনুপ্রবেশকারীদের ওপরে ভরসা করেই তারা জিতছে। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে নির্বাচন কমিশন যে একেবারে পক্ষপাতহীন হিসাবে কাজ করছে, সেটা গুজরাটের এই ভোটার লিস্টেই কিন্তু স্পষ্ট হয়ে গেল। এবং গুজরাটে কখনো মৃত ভোটাররা তারা কখনো ভোট দিতে আসেনি, বা শিফটেড ভোটাররা তারা কোথাও ভোট দিতে আসেনি। একই সঙ্গে তোমায় বলে আর এবারে আমরা নজর রাখবো যেদিকে, মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি যে মসজিদ নির্মাণ করছেন, সেই মসজিদে এবারে টাকা দান তৃণমূল নেতার। মসজিদ তৈরিতে লক্ষ টাকা দিলেন নওদার ব্লক তৃণমূল সভাপতি, ১,১১,০০০ টাকা দিলেন তিনি। এবং সাংসদ আবু তাহের খানের ভাগ্নে সাইফুজ্জামান এবং সপ্তাহখানেক আগে হুমায়ুনকে সমর্থন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। এবারে মসজিদ তৈরিতে সরাসরি অর্থ দান আরেক তৃণমূল নেতা। মসজিদ আমরা করব, সকল মুসলিমরা করবে, সারা মুর্শিদাবাদের মুসলিমরা করবে। তারা মসজিদের জন্য আসন চাই না, মানুষকে তারা বলে না আমাকে নেতা করে নাও তারপরে মসজিদ করে দেব। আমরা আমাদের হৃদয় দিয়ে মসজিদ করি। কালকে মাহে রমজান, রমজানের প্রথম দিন, কালকেই 1,11,000 টাকা
বাবরির ট্রাস্টে পাঠিয়ে দেব রমজানের প্রথম দিনে। শপথ করেছি, আল্লাহর নামে ওয়াদা করেছি। হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে। হুমায়ুন বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। এর আগে আমরা দেখেছিলাম যে আপনাকে তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ তিনি সমর্থন করেছিলেন। এবারে তো এই সরাসরি অর্থও দান করেছেন আরেক তৃণমূল নেতা আপনার এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে। দেখুন, যে তৃণমূল নেতা শফিউজ্জামান জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ, ও বিগত 10 দিন থেকে প্রচন্ড ভাবে বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। বাবরি মসজিদ হবে না যে ভাষায় অর্জুন সিংরা বলেছে, সেই ভাষায় ও একটা রায়পুর বলে একটা জিপি আছে, সেখানে একটা হিন্দু পাড়াতে গিয়ে পার্টির মিটিং করতে গিয়ে অনেক বাজেভাবে বাবরি মসজিদের বিরোধিতা করেছিল। তো আমি তার কোনো রিয়াকশন দিইনি বা তার কোনো বিরোধিতা করে কোনো কথা বলিনি, কিন্তু সেই আশপাশের গ্রামের লোক, অঞ্চলের লোক, তারা ওকে প্রচন্ড ভাবে পেশাব দিয়েছে যে তুমি একজন মুসলিমের ছেলে হয়ে তুমি এইভাবে তুমি বাবরি মসজিদের বিরোধিতা করছো, তুমি যদি এটা উগ্র না করো, তুমি যদি এখান থেকে সরে না আসো, তাহলে আমরা গ্রামের লোক সব একঠাট্টা হয়ে তোমাকে এই গ্রামে বসবাস করতে দেবো না। এইরকম চ্যালেঞ্জ করেছিল। সেই চ্যালেঞ্জের মুখে পড়ে এখন সেখান থেকে বাঁচার জন্য 1,11,000 টাকা উনি অনলাইনে আমাদের যে ট্রাস্টির অ্যাকাউন্ট আছে বাবরি মসজিদের ট্রাস্ট ইসলামিক ফাউন্ডেশন অর্থাৎ অফ হুমায়ুন বাবু, আপনি বলতে ইন্ডিয়া, চাইছেন যে গ্রামবাসীরা তার উপর একটা চাপ সৃষ্টি করেছিল, যে কারণে তিনি অর্থদান করেছেন। একদম এটাই আসল সত্যি। কারণ ও 10-15 দিন ধরে এত বিরোধিতা করেছিল, তারপরে গ্রামবাসীরা তার বাড়ি ঘেরাও করতে চায়, আমাকে বলে, আমি বলে না, এটা করা যাবে না, কোন রকম বিরোধিতা করার দরকার নেই, উনি বিরোধিতা করছে করুক, আমাদের কাজ আমরা করে যাব। কিন্তু তারপরে তারা বাড়িতে না গিয়ে যে কোনো ভাবে হোক তারা তাকে কোনো রাস্তায় বা কোনো জায়গায় তাকে বলে যে বাবরি মসজিদের বিরোধিতা করলে তুমি যত বড়ই নেতা হও তোমাকে এই এলাকা ছাড়া করব। তখন ভয় পেয়ে, মানুষের এই প্রতিবাদে ভয় পেয়ে 1,11,000 টাকা দিয়েছে এই বাবরি মসজিদ। একেবারে ধন্যবাদ আপনাকে হুমায়ুন বাবু। আরো একবার জানাই আপনাদেরকে, হুমায়ুনের উদ্যোগে যে নির্মীয়মান মসজিদ, সেই মসজিদে টাকা দান করেছেন তৃণমূল নেতা। কিন্তু কিছুক্ষণ আগে হুমায়ুন কবির তিনি যে দাবিটা রাখলেন, তিনি বলছেন যে সাইফুজ্জামান শেখ তার উপরে চাপ সৃষ্টি করেছিল গ্রামবাসীরা, সে কারণেই নাকি তিনি টাকা দিয়েছেন। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদ তৈরি করা হচ্ছে, সেখানে এক তৃণমূল নেতা সাইফুজ্জামান শেখ তিনি টাকা দিয়েছেন। কিছুক্ষণ আগে হুমায়ুন বাবু তিনি দাবি করছেন যে গ্রামবাসীরা নাকি তৃণমূল নেতার উপর চাপ দিয়েছিলেন, সে কারণেই নাকি তিনি টাকা দান করেছেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী চাপ দিয়ে এদেরকে চোর থেকে সাধু করতে পারলো না, আর মসজিদ নির্মাণের বেলায় চাপের পরে টাকা দিয়ে দিল। আসলে শুনুন, ধর্ম নিরপেক্ষতা, তারপরে হচ্ছে ওই বিভিন্ন উদারতা, এগুলো শুধু হিন্দুদের জন্য, এগুলো শুধুমাত্র হিন্দুদের জন্যই। মুসলিম ধর্মের বাইরে কিছু চিনবে না, এটা কিন্তু আরেকবার প্রমাণিত। আমি আগেও বলেছিলাম, এটা পুরোটাই মমতা ব্যানার্জির পরিকল্পনা। বাবরি মসজিদ, বাবরি একটা সেন্টিমেন্ট, ওই হুমায়ুন কবিরের ওই হাফ চুল হাফ টাক মাথায়, স্মৃতিটুকু থাক মাথায়, কখনোই এত বুদ্ধি আসতে পারে না। এটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বুদ্ধিতে উনি চলছেন, যাতে আলটিমেটলি মুসলিম পুরো কমিউনিটিকে এক জায়গায় টেনে আনা যায়। এটা তারই ব্যবস্থা। আজকে আপনি ধীরে ধীরে সেটাই দেখছেন যে ধীরে ধীরে সেই জায়গাতেই যাচ্ছে বিষয়টা। কখনো ওদের এমএলএ টাকা দিচ্ছে। বাবরি মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল বা সুপ্রিম কোর্ট। দেশের যে কোনো প্রান্তে বাবরের নামে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ। বাবর ভারত আক্রমণ করেন হিন্দুদের কৃতদাস মনে করতে। জনস্বার্থ মামলায় দাবি আইনজীবীরা। শুনানির শুরুতেই মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। আবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলা, আদালত অবমাননার অভিযোগে মামলা শীর্ষ আদালতে উঠল। আদালতের নির্দেশ সত্ত্বেও রায় কার্যকর না করার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। আবারও সুপ্রিম কোর্টে উঠল ডিএ মামলা, আদালত অবমাননার অভিযোগে মামলা এবার শীর্ষ আদালতে। আদালতের নির্দেশ সত্ত্বেও রায় কার্যকর করেনি রাজ্য, অভিযোগ এমনটাই। আমরা আগে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম,
বিশেষ করে 25%টাকে নিয়ে, বাকি 75% নিয়ে তো এখন সময় আছে, কিন্তু সেই 25%টা দেওয়ার জন্য যে প্রশাসনিক তৎপরতা প্রয়োজন তার কোনো কিছু এই বিগত আজকে ধরুন প্রায় 15-20 দিন হতে চললো, তার মধ্যে আমরা দেখতে পাইনি। বাধ্য হয়ে আমাদের আদালতে শরণাপন্ন হতে হয়েছে। আদালতকে আমরা একটা জ্ঞাতকরণ করেছি যে আপনাদের যে রায় ছিল সেই রায়ের উল্লঙ্ঘন করেছে এবং সেটাকে মানার মতো কোনো রকম সদিচ্ছা তারা দেখায়নি এবং এটা মানে উইলফুলি করা হয়েছে, এমনটা নয় যে তারা মানে না জেনে করে করেছেন। যেটা করেছেন সেটা সম্পূর্ণ সজ্ঞানে করেছেন। এর বিরুদ্ধে আমাদের আদালত অবমাননার মামলা গতকালকে রাত্রেবেলা দায়ের করা হয়েছে। আর এই রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এই কয়েক মাস পরে গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদেরকে করবে।